নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে প্রথম দফার ভোটের নির্বাচনী প্রচার শেষ হয়ে যাবে। ঠিক তার আগে আমরা যে জেলাটিকে নিয়ে আলোচনা করব, সেই জেলাটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শুধু নয়, তামাম ভারতবর্ষের সকলের নজরে রয়েছে। সেই জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ জেলা। আমি কয়েকদিন আগেই মুর্শিদাবাদ জেলা নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু বারবার গ্রাউন্ডের অবস্থা এমন পরিবর্তন হচ্ছে, যেভাবে হুমায়ুনের ভিডিও সামনে আসার পরে তার বেলুন ফেটে গিয়েছে এবং হুমায়ুনের পার্টি মুখ থুবড়ে পড়েছে, তারপরে গ্রাউন্ডে যেভাবে ভোটাররা গোলবন্দি হচ্ছে, অর্থাৎ এক একটা কেন্দ্রের ভোটাররা এক একটা পার্টির পেছনে র্যালি করে যাচ্ছেন, এই রকম ঠিক পরিস্থিতিতে আমি মুর্শিদাবাদ জেলা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের বলবো, আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা যাতে নোটিফিকেশান পান ভিডিওটি আপলোড করলে তার নোটিফিকেশান বাটনে ক্লিক করবেন। কারণ হচ্ছে প্রথম কয়েক ঘন্টা যদি নোটিফিকেশান যায় বেশি মানুষের কাছে, তাহলে ভিডিওটি বেশি লোকের কাছে যেতে পারে। আপনারা যারা সঙ্গে আছেন নিশ্চয়ই চান আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির গ্রোথ হবে এবং বেশি সংখ্যক মানুষের কাছে যাক। একদম সরাসরি চলে যাব মুর্শিদাবাদ জেলায় কি ফলাফল হতে পারে। আমি আমার যে অনুমান এবং সেই অনুমানের আমি মোটামুটি রিসার্চ ওয়ার্ক করে যেটা দাঁড় করিয়েছি, সেটা সময় নিয়েছে, যে কারণে গত দুদিন আপনারা আমি নতুন করে ভিডিও আনতে পারিনি। সেটা হচ্ছে গত বিধানসভা নির্বাচনে এই জেলা থেকে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস 20টি আসন পেয়েছিল, 22টির মধ্যে 2টি পেয়েছিল বিজেপি। কিন্তু লোকসভার হিসেবে এই জেলা থেকে বাম কংগ্রেস জোট 3টি আসনে তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বা এগিয়ে যায়, এইভাবেই বলা ভালো আমার মনে হয়। এরপরে হুমায়ুন পার্টি করেছেন। মুর্শিদাবাদ জেলায় এবার এসআইআরের সবচেয়ে বেশি নাম বাদ গেছে। মুর্শিদাবাদ জেলার এই নবাবের যে গড় এবং নবাবের যে জেলা, এই জেলাতে আমরা জানি সবচেয়ে বেশি মুসলিম পার্সেন্টেজ, লাস্ট সেন্সাস অনুযায়ী 67%। সব মিলিয়ে বিচারাধীন ভোটারদের যে 11 লক্ষ ছিল, তার মধ্যে 4,55,000 বাদ গেছেন। তার আগে যে বাদ গেছেন সব মিলিয়ে গতবারের থেকে 7 লক্ষ ভোটার কমে গেছে। বিভিন্ন কেন্দ্রে মুসলিম ভোটারদের বিপুল পরিমাণে নাম ডিলিট হয়েছে এবং জানিয়ে পথে নেমে মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। এই ডেমোগ্রাফি চেঞ্জ করে যাওয়ার ফলে, এবং হিন্দু মানুষেরও বহু নাম বাদ গেছে, অবশ্যই ডেমোগ্রাফি চেঞ্জ করে যাওয়ার ফলে মুর্শিদাবাদ জেলার কি অবস্থা দাঁড়িয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এবং আপনারা যখন ভিডিওটি দেখছেন বুঝতেই পাচ্ছেন 2.5 লক্ষ আধা সেনা পশ্চিমবঙ্গের এই ভোটের জন্য পাঠিয়েছে ইলেকশন কমিশন থুড়ি অমিত শাহ, এবং তারা সারা মুর্শিদাবাদ জেলা ছেয়ে পড়েছে। আপনারা যারা মুর্শিদাবাদের বাইরে ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারছেন যে কি অসম্ভব টেন্সড একটা অবস্থা। এর কারণ হচ্ছে ওয়াকফ বিলকে কেন্দ্র করে আজ থেকে 1 বছর আগে শামশেরগঞ্জের যে দাঙ্গা হয়েছিল, তাতে 2 জন মানুষের প্রাণ হারান, হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাস। সেটাকে কেন্দ্র করে বিজেপি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি স্ট্রিট কর্নার থেকে শুরু করে নরেন্দ্র মোদী, অমিত শাহ পর্যন্ত প্রতিটা মিটিংয়ে সেটা উল্লেখ করছে। এবং ধর্মীয় বিভাজন মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে একটা চূড়ান্ত রূপ নিয়েছে। বিজেপির টার্গেট হচ্ছে মুসলিম ভোট যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে হিন্দু ভোট পোলারাইজ হয়, তারা আরো কিছু বেশি সিট করে। বিজেপি টার্গেট করেছে এইবার এই জেলা থেকে অন্তত 6টি আসন পাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় গতবার 20টি আসন জিতেছিলেন। আমরা বুঝতে পারছিলাম যেভাবে তৃণমূল গ্রাউন্ড লুজ করছিল, সেক্ষেত্রে অনেক সিট হেরে যেতে পারত। আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় কতটা রিকভার করেছেন এবং কটা সিটে জিততে পারেন, এই জেলাকে কেন্দ্র করে সিপিএম আশায় বুক বাজছে যে তারা এবার শূন্য হবে না, অন্তত 1টি বা 2টি যাই হোক আসন জিতবে। কোন কোন আসন জিততে পারে? এবং কংগ্রেসের সবচেয়ে হেভিওয়েট প্রার্থী রাজ্যের অধীর চৌধুরী, যিনি এতবারের সাংসদ, তিনি পুনরায় বহরমপুর বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন এবং প্রাণপাত করছেন বিধানসভা কেন্দ্রে জেতার জন্য। গোটা দেশের নজর রয়েছে বিধানসভা কেন্দ্রের দিকে।
গত লোকসভা নির্বাচনের নিরিখে প্রায় 8,000 মার্জিনে বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীর চৌধুরী এগিয়েছিলেন, কিন্তু তারপর অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে। আমরা একেবারে আলোচনা করব সিট স্পেসিফিক এই কারণে, তাহলে আপনাদের অনেকটাই বোঝার সুবিধে হবে যে কে কোন সিটে কাদের মধ্যে লড়াই হচ্ছে। তবে এইটুখানি বলা যায়, এইবার এই জেলায় ত্রিকোণীয় লড়াই তো হচ্ছেই, চতুর্মুখী লড়াই হচ্ছে, এমনকি পাঁচমুখী লড়াইও হচ্ছে কয়েকটি আসনে, যা রাজ্যের অন্য কোনো জেলায় এই দৃশ্য দেখা যাচ্ছে না। কংগ্রেস আছে, তৃণমূল আছে, সিপিএম আছে, বিজেপি আছে, এবং সিপিএম এর জোটসঙ্গী অন্য পার্টি তো রয়েছে, হুমায়ুনের পার্টি রয়েছে। অর্থাৎ একটা অভূতপূর্ব পরিস্থিতি, কারণ মুর্শিদাবাদ জেলার ওপর নির্ভর করছে ভোটের ফলাফলে কে কতটা এগোবো পিছবে, কার কটা সিট। মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো মুসলিম ডমিনেটিং জেলায়, আমি মালদা নিয়ে আগেই আলোচনা করেছি একটি এপিসোডে। গতবার তৃণমূল কংগ্রেস এই দুটো জেলা থেকে পেয়েছিল 8 আর 20-তে হচ্ছে 28টি আসন। তৃণমূল কতটা হোল্ড করতে পারবে, এবং বিজেপি এই দুটো জেলা থেকে 6টি আসন পেয়েছিল, বিজেপি তাদের সংখ্যা বাড়াতে পারবে কিনা, কংগ্রেস কি করবে। একদম সরাসরি চলে আসি, ফারাক্কা এবং শামশেরগঞ্জ, যে দুটো কেন্দ্র লোকসভাতে এগিয়ে লিড পেয়েছিল কংগ্রেস, এবারও ফারাক্কা এবং শামশেরগঞ্জ কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফারাক্কা কেন্দ্রতে এবং শামশেরগঞ্জ তৃণমূলের সাথে সরাসরি কংগ্রেসের লড়াই হচ্ছে, এখানে বিজেপির জেতার কোনো সম্ভাবনা নেই। এই দুটো কেন্দ্রের একেবারে তুল্যমূল্য অবস্থা, এবং হয়তো দুটো কেন্দ্রই বা দুটোর মধ্যে যে একটি কেন্দ্র কংগ্রেস এইবার দখলে করবে। এরপর আছে সুতি কেন্দ্রতে আমার মতে তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। লড়াই হচ্ছে রঘুনাথগঞ্জে, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এই তিনটে দলই রঘুনাথগঞ্জে সাংঘাতিক পরিমাণে লড়াইয়ের মধ্যে রয়েছে। এবং সাগরদিঘি, শেষ পর্যন্ত রঘুনাথগঞ্জ হয়তো তৃণমূল কংগ্রেস বেরিয়ে যাবে, কিন্তু রঘুনাথগঞ্জ যতক্ষণ না জিতছে ততক্ষণ বলা খুব মুশকিল। আমি একেবারে পরিষ্কার করে যদি আরো বলি হিসেবটা আপনাদের, সেটা একটু বাদে আসছি। সাগরদিঘি, সেখানে বাইরন বিশ্বাস আছেন, যিনি কংগ্রেস সিপিএম জোট হয়ে জিতেছিলেন, জোটের প্রার্থী, তারপর তৃণমূলে চলে যান। বাইরন এখনো অধীর চৌধুরীকে তার গুরুদেব বলছেন প্রকাশ্যেই। আর অধীর চৌধুরীর একেবারে ছায়াসঙ্গী মনোজ চক্রবর্তী, যাকে তিনি একসময় নির্দল হিসেবে দাঁড় করিয়ে জিতেছিলেন বহরমপুরে। কংগ্রেসের অতীশ সিংহ তখন ছিলেন কংগ্রেসের প্রায় বেতাজ বাদশা, তিনি অতীশ সিংহর কথায় ঠিক হতো, তার বিরুদ্ধে প্রায় বিদ্রোহ ঘোষণা করে সেই মনোজ চক্রবর্তী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, পরে বিদ্রোহ করে চলে আসেন এবং অধীর চৌধুরীর সঙ্গে বরাবর রয়েছেন, তিনি গেছেন ওই সাগরদিঘিতে লড়াইতে। সাগরদিঘিতে হিন্দু এবং মুসলিম ভোট 50-50, সেই ক্ষেত্রে বিজেপিও যে ভাবছে যে কি তারা করবে, কিন্তু সাগরদিঘি যদি ভোট ভাগাভাগির নিরিখ আমরা দেখি, কংগ্রেসের মনোজ চক্রবর্তী, বাইরন, তৃণমূলে বিজেপি, তাদের মধ্যেই লড়াই হচ্ছে। বিজেপি ভাবছে হয়তো ফাঁকতালে এই সিটটা বেরিয়ে যেতে পারে, কিন্তু আমি আজ অ্যাজ অন টুডে যখন আলোচনা করছি, তখন আলটিমেটলি যেভাবে মানে যেটাকে হিন্দিতে বলে গোলবন্দি, অর্থাৎ একজোট হওয়া, সেই ভোটটা কিন্তু বাইরনের দিকেই বেশি যাচ্ছে বলে মনে হচ্ছে। তবু যদি মনোজ চক্রবর্তী কিছুটা হিন্দু ভোট পান এবং মুসলিমরা শেষ পর্যন্ত মনে করেন যে না, মনোজ চক্রবর্তীকে দেওয়া যেতে পারে, কারণ বাইরন যেভাবে বিশ্বাসঘাতকতা করেছিলেন ভোট নিয়ে জেতার পরে, এটা একটা প্রচন্ড হাওয়া রয়েছে সাগরদিঘিতে। বাইরনেরকে সাধারণ মানুষের একটা বড় সেকশন বিশ্বাসঘাতক বলছেন, সিপিএম এর লোকেরাও তারা বিশ্বাসঘাতক বলছেন, ওখানে প্রচার করছেন, কারণ তারা বাইরনের জেতার ব্যাপারে যথেষ্ট পরিমাণে উদ্যোগী হয়েছিলেন 2 বছর আগে। আমরা দেখেছিলাম মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী কিভাবে একজোট হয়ে মিছিল করেছিলেন। যদি সত্যিই সেটা হয়, তাহলে মনোজ চক্রবর্তীর ভাগ্যে শিখে ছিঁড়লেও ছিঁড়তে পারে। এরপরে লালগোলা নিয়ে এই কারণে বলার দরকার, লালগোলা সিটটা একেবারে কংগ্রেসের একসময় পরিষদীয় দলের নেতা ছিলেন আব্দুস সাত্তার সাহেব, বিরোধী দলের নেতাও ছিলেন অ্যাসেম্বলিতে। তিনি দীর্ঘ বছরের পর বছর 60-এর দশক থেকে সাত্তার সাহেব জিততেন। এই সিটটি তিনি কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভার ক্যাবিনেট মিনিস্টার ছিলেন।
পরে তার পুত্র আবু হেনা জিততেন, টানা জিততেন, কিন্তু গতবার আমরা দেখেছিলাম এই সিটটা তৃণমূল কংগ্রেস জেতে। তো সেইখানে বিজেপি রয়েছে, কিন্তু এনিওয়ে কংগ্রেসের সাথে এখানে তৃণমূলের লড়াই হচ্ছে। এই সিটটার বিজেপির কোনো রকম জেতার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। এরপর খুব ইন্টারেস্টিং লড়াই হচ্ছে ভগবানগোলায়। ভগবানগোলায় বিরাট পরিমাণে সিপিএম এর যে লাস্ট যে বাইক মিছিল বেরিয়েছে, এবং কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল এদের মধ্যে ভগবানগোলায় একটা ভয়ঙ্কর ফাইট হচ্ছে। মানে শেষ পর্যন্ত ভগবানগোলার যে সিট, সিপিএম যে কটি সিটে লড়াইতে আছে আমি সেটা এই আলোচনার প্রেক্ষাপটে বলবো। ভগবানগোলায় কিন্তু সিপিএম একটা বড় রিজুভিনেশন হয়েছে। যে পরিমাণে সিপিএম এর মিছিলে লোক জমায়েত হচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস এই সিটটা হোল্ড করছিল, কংগ্রেসও সেক্ষেত্রে লড়াই করছে, কিন্তু আমার যে কোনো কারণেই মনে হচ্ছে লড়াইটি কিন্তু সিপিএম বনাম তৃণমূলে গিয়ে পর্যবসিত হবে। এরপরে আমরা আলোচনা করছি রানীনগর কেন্দ্র। রানীনগর কেন্দ্র এখানেও সিপিএম এর প্রভাব রয়েছে। কংগ্রেস লড়ছে, তৃণমূল ফিরোজা বেগমের এই সিট, ফিরোজা ছিলেন একসময় বিধায়িকা, কিন্তু ফিরোজাকে এবার তারা প্রার্থী করেননি, নতুন প্রার্থী দিয়েছেন তো কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু এই সিটে, এই রানীনগর সিটেও কিন্তু সিপিএম যথেষ্ট লড়াইতের মধ্যে রয়েছে। কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম রানীনগর সিটে কিন্তু এই তিনটে প্রার্থীর, এই তিনটের মধ্যেই লড়াই হচ্ছে। রানীনগরে কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে এবং তৃণমূল রয়েছে, এই তিনটির মধ্যে লড়াই হচ্ছে, এবং শেষ পর্যন্ত হয়তো আসনটি তৃণমূল কংগ্রেসের দিকেই বেরিয়ে যাবে, কিন্তু লড়াই কিন্তু একেবারে ত্রিকোণী হচ্ছে। মুর্শিদাবাদ জেলা, এই ক্ষেত্রে কিন্তু লড়াই বিজেপি বনাম তৃণমূল। মুর্শিদাবাদ আসনটি বিজেপির দখলে ছিল। মুর্শিদাবাদ এবারও কিন্তু তার যে কম্পোজিশন, যেটাকে একেবারে লালবাগ বলা চলে, যেখানে সেই এলাকাটা নবাবের একেবারে খাস সিরাজউদ্দৌলার মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদ আসনটি এবারও কিন্তু বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা আছে। নবগ্রাম আরেকটি কেন্দ্র, নবগ্রাম তৃণমূলের ছিল, নবগ্রাম ও তৃণমূলের থাকতে পারে। খড়গ্রাম, এই একটা ইন্টারেস্টিং ফাইট হচ্ছে এইখানে তৃণমূল বনাম সিপিএম। সিপিএম মুর্শিদাবাদ জেলার যে 4-5টি আসনে লড়াইতে উঠে এসছে, তার মধ্যে একটি রানীনগর, একটি ভগবানগোলা, একটি খড়গ্রাম, এবং সিপিএম এর সাথে তৃণমূলের এখানে একটা বড় লড়াই হচ্ছে। এরপর বড়োয়া, বড়োয়াতে আপনাদের মনে আছে জীবন কৃষ্ণ কিভাবে ফেলে দিয়েছিল তার মোবাইল পুকুরের মধ্যে। তৃণমূলের বিধায়ক ছিলেন, তৃণমূল এবার বিধায়ক চেঞ্জ করেছেন। তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি তিন পক্ষে বড়োয়াতে প্রচন্ড লড়াই হচ্ছে, এবং শেষ পর্যন্ত বিজেপির মানে আশা যে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে যদি ভোট ভাগাভাগি হতে পারে, তাহলে বড়োয়া কেন্দ্রটা, তারা যে 6টি কেন্দ্র টার্গেট নিয়ে এগোচ্ছে, বড়োয়া কেন্দ্রটা তাদের দখলে আসতে পারে, এটা বিজেপির অনেকে মনে করছেন। এবং বড়োয়ার যা কম্পোজিশন, যা ডেমোগ্রাফি, এসআইআর এর নাম বাদ দেওয়ার পরে যা দাঁড়িয়েছে, তাতে যদি শেষ পর্যন্ত বিজেপি দুটি আসন যেতে, মুর্শিদাবাদ এর পরে যে সম্ভাবনাময় আসনগুলো রয়েছে তার মধ্যে বড়োয়া হচ্ছে অন্যতম। কান্দি তৃণমূল, অপূর্ব সরকার ডেভিড একসময় কংগ্রেসের অধীর চৌধুরীর একেবারে ডানহাত ছিল, সেখানে বিজেপি রয়েছে, কংগ্রেস রয়েছে, এবং এই কান্দি আসনটা, এই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লড়াইতে বিজেপি ভাবছে ফাঁক তালে আমরা কান্দি আসনটা জিতে যেতে পারি। কান্দি একেবারে অতীশ সিংহর রাজ পরিবারের তিনি মানুষ ছিলেন, কান্দির রাজা ছিলেন কংগ্রেসের, আপনারা জানেন। আমাদের এখানে কংগ্রেসের পরিষদীয় দলের নেতা ছিলেন অতীশদা, অত্যন্ত সুভদ্র, এবং অতীশ সিংহর সাথে অধীর চৌধুরীর কংগ্রেস জমানায় যে দুজনের লড়াই, সেটা সুবিদিত ছিল। অতীশ, এই কান্দিতে একটা সাইজেবল হিন্দু পার্সেন্টেজ রয়েছে, এবং যে কংগ্রেসের পুরনো অতীশ সিংহের যারা সমর্থক ছিলেন, তাদের ভোটটা কিন্তু গত বিধানসভা ভোট থেকেই আমরা দেখতে পাচ্ছি একটা বিজেপির দিকে কিছুটা সুইং করেছে। এবং সেটা যদি হয়, কান্দি সিটটাও ওই বিজেপির যে 6টি আসন বারবার বলছে তারা একটা টার্গেট নিয়ে এগোচ্ছে 2 থেকে 6 হওয়ার, তার মধ্যে কান্দি রয়েছে। ভরতপুর, এই ভরতপুর আসনটি মনে রাখতে হবে, গতবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে হুমায়ুন কবির চৌধুরী, অর্থাৎ হুমায়ুন আমাদের, যিনি জনতা উন্নয়ন পার্টি করেছেন, জনতা উন্নয়ন পার্টি বলা চলে, যদিও তার জনতার উন্নয়ন না, নিজের উন্নয়নের জন্যই তিনি পার্টিটা করেছেন। তো এবং কত কোটি টাকা বিজেপির থেকে পেয়েছেন সেটা খুব স্পষ্ট আজ পর্যন্ত হয়নি। তার অবস্থা খুবই খারাপ। তিনি নিজের পুরনো কেন্দ্র ভরতপুরে দাঁড়াননি, তিনি তার কেন্দ্র বদল করেছেন। তিনি তার কেন্দ্র বদল করে
হুমায়ুন অন্য দুটি রেজিনগর এবং নওয়াদাতে প্রার্থী হয়েছেন, সেটা নিয়ে আমি আলোচনায় আসব। ভরতপুরে হুমায়ুন ছেড়ে দেওয়ার পরে যা পরিস্থিতি দাঁড়িয়েছে এবং অ্যাজ অন টুডের ভরতপুরের যে অবস্থা, তাতে তৃণমূল কংগ্রেস আবার এই আসনটি রিটেন করতে পারে। হরিহরপাড়া এক্ষেত্রে একেবারেই বলা যায় তৃণমূল কংগ্রেসের নিয়ামত শেখ, তিনি দাবাং লোক, দাবাংই বলা চলে একেবারে, এবং নিয়ামত শেখ যেভাবে ভোট করেন, নিয়ামত শেখই এগিয়ে রয়েছেন, জেতার সম্ভাবনা বেশি। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে জামির মোল্লা অত্যন্ত সুভদ্র, মুর্শিদাবাদ জেলার সিপিএম এর জেলা সম্পাদক, ডিওএফ এর রাজ্য নেতৃত্বে ছিলেন। জামির ওইখানে ক্যান্ডিডেট হয়েছে এবং জামির প্রচার করছে খুবই ভালো, কিন্তু আসনটা শেষ পর্যন্ত যেভাবে ভোট শিফট হয়েছে তাতে হরিহরপাড়া কেন্দ্র এবারও কিন্তু তৃণমূল কংগ্রেস জিততে পারে। বেলডাঙ্গা এই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টিং লড়াই। হুমায়ুন এইখানে তার মসজিদ করবে, যে বাবরি মসজিদ করার কথা, ওইখানেই জমি নিয়েছে বেলডাঙ্গা, এবং এই বেলডাঙ্গা কেন্দ্রটি হুমায়ুন, এখানে কংগ্রেস আছে, তৃণমূল আছে, বিজেপি আছে, এবং যে পরিমাণে ভোট ভাগাভাগির চক্করে হুমায়ুনের আমজনতা উন্নয়ন পার্টি যদি ভোট কেটে দিত, তাহলে এই কেন্দ্রে বেলডাঙ্গায় তৃণমূল কংগ্রেসে হেরে যাওয়ার সম্ভাবনা এবং বিজেপির জেতার সম্ভাবনা ছিল। কিন্তু হুমায়ুনের বেলুন যেভাবে ফুটো হয়ে গেছে এবং হুমায়ুন যেভাবে একেবারে রকেটের মতো উত্থানের পরে পতন ঘটেছে, তাতে বেলডাঙ্গা সিটের ভোট ভাগাভাগির ফলে বিজেপির জেতার সম্ভাবনা কিন্তু নেই বলা চলে। আরেকটি কেন্দ্র যেটা হুমায়ুন নিজে দাঁড়িয়েছিলেন এবং তিনি ভেবেছিলেন যে সেই আসনটি ফাইনালি নওয়াদা কংগ্রেসের এই তৃণমূল কংগ্রেসের তিনি ক্ষতি করে আলটিমেটলি বিজেপিকে জেতাবেন, যে কথাবার্তাগুলো প্রাইমারিলি তার সাথে বিজেপি ডিল হয়েছিল, সেই নওয়াদা আসনের গ্রাউন্ড রিয়েলিটি আজকের যা, তাতে কিন্তু নওয়াদা আসন আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের ছিল, তৃণমূল কংগ্রেসের দখলে থাকছে। ডোমকল, যে ডোমকল নিয়ে এইবার প্রচন্ড আশায় বুক বেঁধেছে সিপিআইএম, প্রচারে তারা উঠে এসছে। আমরা জানি মোস্তাফিজুর রহমান সিপিএম এর, তিনি খুব ভালো প্রার্থী, তিনি ওখানে কন্টেস্ট করছেন। কংগ্রেসের তিনি বেগম শাহনাজ, তিনি প্রার্থী হয়েছেন, আর আইপিএস প্রাক্তন, তাকে হুমায়ুন কবির আর একজন, তাকে কিন্তু কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ওই ডোমকলে পাঠিয়েছেন। ডোমকলের লড়াইটা এতটাই ইন্টারেস্টিং হয়েছে যে ডোমকলের পঞ্চায়েত অফিস তৃণমূল কংগ্রেসের লোকজন ভাইরাল হয়েছে, যে ভিডিও ছেড়ে চলে আসে সিপিএম এ জয়েন করছে। এইরকম উলটপুরাণ আমরা অন্য কোনো জায়গায় সাধারণত দেখতে পাচ্ছি না। এবং ডোমকলের একটা আনিসুর রহমানের, উনি দীর্ঘদিন ধরে জিততেন, সিপিএম এর মন্ত্রী ছিলেন, এবং ডোমকলের প্রার্থী তার বাড়িতে গেছেন, আনিসুর রহমান অসুস্থ। ডোমকলকে এবার জিতবেন আশায় ভর করে বুক বাজছে সিপিএম কর্মীরা। গত বিধানসভা নির্বাচনেও ডোমকলে তাদের সাইজেবল ভোট ছিল, কিন্তু শেষ পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে ভোটাররা কিন্তু এই ভোট ভাগাভাগির অঙ্কে বিজেপির ফয়দা হওয়া যাতে না হয়, হয়তো কিঞ্চিত বেশি অ্যাডভান্টেজ কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন আইপিএস, আমি যা খবর পাচ্ছি ডোমকলের একেবারে গ্রাউন্ড রিয়েলিটি থেকে, তৃণমূল কংগ্রেসই সিটটা রিটেন করে দেওয়ার পক্ষে এগিয়ে চলছে। আরেকটি সিটে জলঙ্গি, সেখানে সিপিএম এর সাথে তৃণমূলের লড়াই হচ্ছে। এই আরেকটি আসন দেখছেন, সিপিএম কিন্তু মুর্শিদাবাদ জেলার অনেকগুলো আসনে, লেফট ফ্রন্টের কিন্তু অনেকগুলো আসনে তারা উঠে এসেছে, তারা সরাসরি সেই ক্ষেত্রে লড়াইয়ের ময়দানে রয়েছে, এবং সেই লড়াইয়ের ময়দানে আলটিমেটলি হয়তো তৃণমূল কংগ্রেস জিতবে আসনটা। কিন্তু জলঙ্গি কেন্দ্রেও কিন্তু সিপিএম খুব ভালো ফাইট দিচ্ছে, তৃণমূল কংগ্রেস তাদের আসনটি রিটেন করার চেষ্টা করছে। এরপরে বেলডাঙ্গার আলোচনাটা আমি আরেকবার করতে চাই, এই কারণে তখন কিছুটা মিস করে গেছিলাম। বেলডাঙ্গায় তৃণমূলের রবিউল দাঁড়িয়েছেন, কিন্তু এইখানে বিজেপির ওই লোকাল, যিনি কংগ্রেস থেকে চলে গেছিলেন, ভরত জাওয়ার, তিনি প্রার্থী হয়েছেন, কংগ্রেসের প্রার্থী হয়েছেন শাহাবুদ্দিন। এইবার ঘটনা হচ্ছে যে এই বেলডাঙ্গা কেন্দ্রটায় হুমায়ুন বলেছিলেন যে আমি বিজেপির ভরত জাওয়ারকে জিতিয়ে দেবো। আমি নামটা এর আগের বার নিইনি, তো ভরত জাওয়ার এক্ষেত্রে জিতবেন কি জিতবেন না সেটা নির্ভর করতে, কিন্তু যেভাবে আলটিমেটলি বেলডাঙ্গার লোকে সিদ্ধান্ত নিতে চলেছে, তাতে মনে হচ্ছে না এই সিটটা শেষ পর্যন্ত বিজেপির পক্ষে যাবে। কিন্তু বিজেপির পক্ষে যদি ভোট কাটাকাটি সত্যিই হয় কংগ্রেস এবং তৃণমূলে, তাহলে কিন্তু সিটটা শেষ পর্যন্ত বিজেপির দিকে কান ঘেঁষে বেরিয়ে গেলেও পারে। এসআইআর হওয়ার পরে প্র্যাকটিক্যালি কোন সিটে কতটা ভোট কাটা গেছে এটা এখন স্পষ্ট হচ্ছে না। শেষ আসি বহরমপুর আসনে।
বহরমপুর আসনে লড়াই হচ্ছে অধীর চৌধুরী, নারুগোপাল মুখার্জি, তিনি জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের, তিনি ওখানে পুরসভা চালান এবং তিনি বিধায়ক পদে লড়ছেন। কিন্তু বিধানসভাটার গতবার যে সুব্রত মৈত্র জিতেছিলেন, এবং সুব্রত ওই ক্ষেত্রে কিন্তু হিন্দু মুসলিম ভোটের ভীষণভাবে পোলারাইজেশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এমনকি এমন এমন ভিডিও ভাইরাল হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোক অধীর চৌধুরীর স্ত্রী অতসীকে দাঁড়িয়ে প্রশ্ন করছে, আপনাদের এখানে কি হিন্দু ছেলে ছিল না, মুসলিম বহিরাগতদের দিয়ে কেন পোস্টার লাগানো হচ্ছে। গোটা মুর্শিদাবাদ জেলায় এইবার এমন ধর্মীয় পোলারাইজেশন হয়েছে যেটা ভয়ঙ্কর, যেটা অতীতের সমস্ত রেকর্ড ক্রস করে গেছে। যে কারণে অধীর চৌধুরী প্রচন্ড লড়াইতে রয়েছেন, অধীর চৌধুরী সিটটা জিততেও পারেন, জেতার সম্ভাবনা রয়েছে। স্থানীয় মানুষদের একাংশ বলছেন অধীর চৌধুরী জিতবেন, তাদের প্রতি সহানুভূতি রয়েছে। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে না, অধীর চৌধুরী জিততে পারবেন না। এই ভোট কাটাকাটিতে আবার বিজেপি সিটটা রিটেন করবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। আমরা যদি ওভারঅল জেলার আলোচনা করি, তাহলে আমরা বিরোধী পক্ষের অর্থাৎ তৃণমূল বিরোধী যারা দলগুলো রয়েছে, আবারও বলি, গতবার 20টি সিট তৃণমূলের দখলে ছিল। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 3টে আসনেই জয়ী হয়েছিল। এইবার কি হবে সকলের নজর ছিল। সিপিআইএম যে আসনগুলোতে লড়াইতে রয়েছে সেগুলো হচ্ছে ডোমকল, ভগবানগোলা, রানীনগর এবং খড়গ্রাম। ডোমকল, ভগবানগোলা, রানীনগর এবং খড়গ্রাম আর জলঙ্গি, এই 5টা আসনে সিপিআইএম লড়াইতে রয়েছে। তার মধ্যে 1টি বা 2টি আসন তারা জিততেও পারে, তাদের ভাগ্যে যদি শিখে ছিঁড়ে যায় তাহলে 1টি বা 2টি আসন তারা জিতবে। বিজেপি তারা কটি আসনের মধ্যে লড়াইতে রয়েছে, অর্থাৎ জিততে পারে বা সেকেন্ড পজিশনে হতে পারে। মুর্শিদাবাদ তো বটেই তাদের বিধায়ক ছিল, বহরমপুর তো বটেই তাদের বিধায়ক ছিল, এছাড়া বড়োয়া, বেলডাঙ্গা এবং কান্দি, বড়োয়া, বেলডাঙ্গা, কান্দি আর জিতে থাকা 2টো আসন মুর্শিদাবাদ এবং বহরমপুর, এই 5টি আসনের মধ্যে বিজেপি লড়াইতে রয়েছে। তার মধ্যে 2টি জিততে পারে, বিজেপি 3টেও আসন জিততে পারে, খুব যদি ভালো ফল হয় বিজেপি 4টে আসন জিততে পারে। কিন্তু এখনো পর্যন্ত যেভাবে ভোটাররা গোলবন্দি হচ্ছেন, তাতে বিজেপির 4টে আসনে জেতার সম্ভাবনা খুবই কম। কংগ্রেস তাহলে কটি আসনে লড়াইতে রয়েছেন আমরা যদি একেবারে স্পেসিফিক্যালি করি, সিট স্পেসিফিক, তাহলে শামশেরগঞ্জ, ফারাক্কা, বহরমপুর এবং সাগরদিঘি, মূলত এই 4টে আসনে কংগ্রেস লড়াইতে রয়েছে। একেবারে স্পষ্ট করে বললে এই 4টে আসনে কংগ্রেস লড়াইতে রয়েছে। লালগোলাতে কংগ্রেস রয়েছে ঠিকই, কিন্তু পিছিয়ে রয়েছে। এবং এই 4টে আসনের মধ্যে কংগ্রেস 2টি আসন জিততে পারে, 1টি আসনও জিততে পারে, খুব ভাগ্য ভালো থাকলে 3টি, খুবই মানে আরো ভাগ্য ভালো হলে 4টি আসন জিততে পারে। মানে এই রকম একটা পরিস্থিতি। হুমায়ুন তার দল টোটাল ফ্লপ করেছে। হুমায়ুন 2টি কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, রেজিনগর এবং নওয়াদা। হুমায়ুন রেজিনগর আসনটা কিন্তু হুমায়ুন কবির জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল। আবার বলছি, রেজিনগর আসনটা হুমায়ুন জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে আলটিমেটলি লাস্ট কল আমার এই জেলায়। গতবার তৃণমূল কংগ্রেস জিতেছিল 20টি আসন, নিঃসন্দেহে বা তৃণমূল কংগ্রেস তাদের গ্রাউন্ড হারাচ্ছে। কটা সিট জিততে পারে তৃণমূল কংগ্রেস? আমার মতে তৃণমূল কংগ্রেস খুব খারাপ ফলাফল করলে 13টি আসন জিতবে, খুব ভালো ফলাফল করলে 16টি, 17টি অব্দি আসন তারা এবার জিততে পারে। 18টিও হতে পারে, কিন্তু সে সম্ভাবনা কম। আমার কল হচ্ছে 13 থেকে তারা 16 বা 17টি আসন জিততে পারে। খুব খারাপ ফল হলে 13, ভালো ফল হলে 17টি আসন জিততে পারে। বিজেপি কটা আসন জিততে পারে? বিজেপি 2টো আসন জিততে পারে, 3টি জেতার সম্ভাবনা আছে। খুব এক্সট্রিম যদি পোলারাইজেশন হয় এবং মুসলিম ভোট বা বিজেপি তৃণমূলের বিরোধী ভোট যদি ভাগাভাগি হয়, তাহলে বিজেপি খুব এক্সট্রিম হলে 4টি আসন জিততে পারে, অর্থাৎ 2 থেকে 4টি আসন জেতার সম্ভাবনা। আর যদি বহরমপুর সিটটা হারে, শুধু মুর্শিদাবাদ আসন জেতে, তাহলে আলটিমেটলি বিজেপি 1টি সিটেও নেমে আসতে পারে। কংগ্রেস কটি আসন জিততে পারে? কংগ্রেস জিততে পারে 2টি বা 3টি আসন। আমার এখনো কল হচ্ছে শেষ পর্যন্ত হয়তো বহরমপুরের মানুষ অধীর চৌধুরীর দিকে ভোট করে, যদি অধীর চৌধুরী যে খুব ভালো পজিশনে আছে তা কিন্তু একদমই বলা যায় না, বেরিয়ে যেতে পারেন। সেরাম হলে শামশেরগঞ্জ, ফারাক্কা এবং বহরমপুর, এই 3টি আসন কংগ্রেস জিততে পারে। না হলে 2টি, খুব খারাপ ফল হলেও কংগ্রেস 1টি আসন জিততে পারে। সিপিএম কটা আসন জিততে পারে? সিপিএম 1টা আসন নাও জিততে পারে।
খুব ভালো হলে সিপিএম একটি, আরো ভালো হলে দুটি আসন জিততে পারে। তাহলে আলটিমেটলি আপনারা বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস যে 4টি বা 5টি আসন লুজ করবেন, সেই আসনগুলো একটি হুমায়ুনের খাতায় যেতে পারে, একটি বা দুটো বা তিনটি কংগ্রেসের খাতায় যেতে পারে, একটি বা দুটি আসন বিজেপির খাতায় যেতে পারে, একটি আসন খুব ভালো হলে দুটি আসন সিপিএম এর খাতায় যেতে পারে, খুব খারাপ হলে তৃণমূল কংগ্রেস 13, আর মোটামুটি তৃণমূল কংগ্রেস 16টি পর্যন্ত বা 17টি আসন খুব ভালো হলে পাওয়া যেতে পারে। অর্থাৎ মালদার পরে আরেকটি মেজরিটি মুসলিম মেজরিটি জেলা মুর্শিদাবাদ, যেখানে গতবারের তুলনায় এবার নিঃসন্দেহে বলা চলে তৃণমূলের আসন সংখ্যা কিন্তু আগের বারের থেকে একটি দুটি হলেও কমবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।